খুব ব্যথা পেয়েছিস জান, খুব ব্যথা পেয়েছিস, আমাকে ক্ষমা করে দে জান। আর এমন ভুল হবে না, আর হবে না, আমাকে ক্ষমা করে দে। বলে অধীরও কান্না করে দেয়। তানহা অধীরের থেকে আরো দূরে সরে যেতে চায়, কিন্তু অধীর ওকে দূরে সরতে যেতে না দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আর বলতে থাকে, আমাকে ক্ষমা করে দে বেবি, আর কখনো এমন হবে না, কখনো না। আমার তখন কি হয়েছিল আমি নিজেও জানি না, আমি সজ্ঞানে ছিলাম না, তাই ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে। সকাল ৮টা বাজে। তানহা ঘুমাচ্ছিল। তানহার আম্মু এসে ওকে ডেকে তুলেন আর বলেন, তাড়াতাড়ি আয়, নাস্তা করে বাড়ি যাবো তো। তোর আব্বু অফিসে যাবে আর তুই তো কলেজ যাবি। ওঠ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। আম্মু, আমার ভালো লাগছে না, আজ আমি কলেজ যাব না, এখান থেকে সোজা বাড়ি যাব। কলেজে যাবি না কেন? কি সমস্যা? তোর গালে কি হয়েছে মা? গাল এমন ফুলে আছে কেন? না আম্মু, কিছু হয়নি, দাঁতে ব্যথা করছিল তাই হয়তো ফুলে গেছে। তাই আমার আজকে ভালো লাগছে না কলেজে যেতে। আচ্ছা, তাহলে যেতে হবে না। উঠেছিস যখন, চল নাস্তা করে নে, আমাদের যেতে হবে তো। আসছি, তুমি যাও। অরুণা মির্জা চলে যান। তানহা উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর তানহার নিচে যেতে রুম থেকে বের হয়ে হেঁটে আসছে, কিন্তু হঠাৎ কিছু পড়ার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা কথা থেকে আসছে ভাবতে থাকে আর বুঝতে পারে সেটা কর্নারের একটা রুম থেকে আসছে। কিন্তু ওই রুমে এত সকালে কে গেল? ওইটা তো অধীর ভাইয়ের জিম করার রুম, সেখানে ওনার জিম করার সব কিছু থাকে। ওই রুমে তো উনি কাউকে ঢুকতে দেন না, তাহলে কে গেল ওখানে? দেখি তো, কোনো চোর টোর নাকি। তানহা ওই রুমের সামনে যায়, দেখে দরজাটা খোলা। তানহা ওই রুমে ঢুকে কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর রুমের অন্য দরজা দিয়ে বাহিরে যায়, তখনই দেখতে পায় অধীরকে, যে কিনা গা থেকে একটা কালো স্যান্ডো গেঞ্জি খুলছে। ওর শরীরে আর কোনো কাপড় নেই, শুধুমাত্র একটা প্যান্ট পরা। এটা দেখে তো তানহা অনেক লজ্জা পেয়ে যায়। তানহা আগে কখনো এভাবে অধীরকে দেখেনি। ও জানতো অধীর সব সময় জিম করে, কিন্তু ও কখনো অধীরকে জিম করতে দেখেনি। তানহা তো অধীরের জিম করা ফর্সা বডি দেখে ক্রাশ খেয়ে যাচ্ছে। এত সুন্দর বডি অধীরের। তানহার মনে হচ্ছে অধীরের বডি তাকে ডাকছে, ওকে কাছে টানছে। তানহার ইচ্ছা করছে একবার অধীরের বডি ছুঁয়ে দেখতে। ইস, এত সুন্দর বডি! তানহা তো অধীরের মধ্যেই হারিয়ে যাচ্ছে, কল্পনায় ছুঁয়ে দিচ্ছে অধীরের উলঙ্গ সুন্দর ফর্সা বডিটা। এসব ভাবতে ভাবতেই হঠাৎ তানহার মনে পড়ে কাল রাতের কথা। অধীর কিভাবে ওর গাল চেপে ধরেছিল, ওর গাল কেটে রক্ত বের হয়েছিল। এ কথা ভেবেই তানহা ভয়ে কেঁপে ওঠে। ও মনে মনে ভাবতে থাকে, আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও উনি আমাকে কেমন শাস্তি দিলেন। যদি সত্যি দোষটা করতাম তাহলে না জানি উনি আমাকে কি করতেন। তারপর তানহা মনে মনে কিছু একটা ভেবে গটগট করে হেঁটে সেখান থেকে চলে আসে। তানহারা বাসায় চলে আসে। ওর আব্বু একটু আগেই অফিসে চলে গেছেন। বাসায় তানহার একা একা ভালো লাগছিল না। ও তাহমিনাকে কল দিতে নেয়, কিন্তু পরে মনে পড়ে তাহমিনা তো এখন কলেজে আছে, তাই আর ওকে ফোন দেয় না। কিন্তু বাসায় একা একা ওর কিছু ভালো লাগছে না। ভাবতে থাকে কি করবে কি করবে। তখনই ওর একটা কিছু মনে পড়ে, তাই সাথে সাথে চলে যায় ওর আম্মুর কাছে। আম্মু, বাসায় আমার একা একা কিছু ভালো লাগছে না, চলো না ছোট চাচ্চুর বাসা থেকে ঘুরে আসি। অনেকদিন হলো ছোট চাচ্চুদের দেখি না। কিন্তু এখন তো আমার অনেক কাজ আছে, রান্না করতে হবে, কাপড় গোছাতে হবে। দেখছিস না ঘরটা কেমন অগোছালো হয়ে আছে। উফ আম্মু, এখন এসব রাখো তো, এগুলো ওখান থেকে এসেও করা যাবে। এখন চলো তো, আমি যে রেডি হচ্ছি, তুমিও রেডি হয়ে নাও।
তারপর তানহা আর অরুণা মির্জা রেডি হয়ে হেঁটে হেঁটে চলে যায় মুনিয়া শিকদারের বাসায়। আদিব বসে বসে ওর অফিসের কাজ করছিল। ও পড়ালেখার পাশাপাশি একটা পার্ট টাইম জব করে, কিন্তু আজ ও অফিসে যায়নি। কিছুটা অসুস্থ থাকার কারণে তাই অফিসের কাজ বাড়িতে বসেই করছিল। তখনই তানহা আসে ওর রুমে। কি করছো ভাইয়া? এই তো অফিসের কাজ করছি রে। তোরা কখন এলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। এসে দেখি আফরিন বাসায় নেই, ও মনে হয় কলেজ গেছে। হ্যাঁ, আফরিন তো কলেজে। তুই কলেজে যাসনি? না ভাইয়া, কলেজ যেতে ইচ্ছে করছিল না, আর বাসায়ও একা একা ভালো লাগছিল না, তাই আম্মুকে নিয়ে তোমাদের এখানে চলে আসলাম। ভালো করেছিস। খেয়েছিস কিছু? হ্যাঁ ভাইয়া, ছোট আম্মু তো আসার সাথে সাথেই এতগুলো নাস্তা সামনে ধরলো, না খেয়ে কি উপায় আছে? তুই যে চিকনি, তাই মা চাই তোকে খাইয়ে মুটকি বানাতে। আদিব হেসে হেসে মজা করে বলে কথাটা। তানহা মুখ গমরা করে বলে, ভাইয়া তুমিও না, আমি কি এতটা চিকন নাকি যে মোটকি হব? আরে পাগলি, আমি তো মজা করছিলাম তোর সাথে। জানি। ভাইয়া আমার ভাবির কি খবর? কথা হয় নাকি ওর সাথে? কি উত্তর জানালো তাহমিনা? আদিব মুস্কি হেসে বলে। ও তো হ্যাঁ বলে দিয়েছে কালকে। তানহা খুশি হয়ে বলে, এখন কিন্তু আমাকে ট্রিট দিতে হবে, আমার ট্রিট চাই ভাইয়া। আমি কিন্তু তহমিনাকে রাজি করিয়েছি রিলেশন করার জন্য। আদিব হেসে বলে, তাহলে তো তোর একটা ট্রিপ প্রাপ্য আমার কিউট দেহেনা। ঠিক আছে, কখন ট্রিট দেবে বলো? তুই বল কখন চাস? এক্ষুনি চাই, যদি ফ্রি থাকো তো চলো। আচ্ছা দাঁড়া, আমার হাতের কাজটা শেষ করে বের হব। ঠিক আছে ভাইয়া। অধীর অফিসে বসে বসে কাজ করছিল। তখনই ওর ফোনে রিশানের কল আসে। অধীর কলটা রিসিভ করে। হ্যালো বস। হ্যাঁ রিসান বল। বস, ভাবিকে দেখলাম একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করছেন। কি বললি তুই? তুই ঠিক দেখছিস তো? জি বস, আমি ঠিক দেখেছি। ভাবি আমার সামনেই বসে আছেন। আমি যখন দুপুরে খাবার খেতে রেস্টুরেন্টে আসি, এসে দেখি ভাবি আর একটা ছেলে বসে বসে গল্প করছেন। তাই তো আমি সাথে সাথে আপনাকে ফোন দিয়ে জানালাম। আচ্ছা রিশান, তুই নজর রাখ ওদের উপর, আমি এখনই আসছি। আমি না আসা পর্যন্ত ওদের আটকে রাখবি। আমি দেখতে চাই কোন ছেলের এত বড় বুকের পাঠা যে আমার বউয়ের সাথে রেস্টুরেন্টে বসে গল্প করে। আমি আসছি। বলে ফোনটা কেটে দেয় অধীর। তানহা আদিবের সাথে কিছুক্ষণ আগেই এসেছে রেস্টুরেন্টে। এসে ওরা খাবার অর্ডার দিয়ে গল্প করতে থাকে। আর তখনই রিশান এসে ওদের দেখে সেটা অধীরকে জানায়। অধীর হন্তদন্ত হয়ে এসে রেস্টুরেন্টে ঢুকে আর দেখে তানহা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটাকে পানীয় এগিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, কিন্তু ছেলেটার মুখটা অধীর দেখতে পারছে না, পেছনের দিকটা শুধু দেখতে পারছে। কিন্তু ছেলেটার সাথে তানহার এমন হেসে হেসে কথা বলা দেখে অধীরের রাগে গা জ্বলে যাচ্ছে। রাগে চোখ দুটো ক্রমশ লাল হয়ে যাচ্ছে, কপালের রগ ফুলে যাচ্ছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। রিশান্ত অধীরের এমন লুক দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে বলে যাচ্ছে, ওর বস তানহার না জানি কি অবস্থা করে কে জানে। বেচারা রিশান্ত মনে মনে অনেক পস্তায় তানহার জন্য আর ওই ছেলেটার জন্য। না জানি অধীর এখন কি করে ওদের। রিশান এসব ভাবতেই অধীর বড় বড় পায়ে তানহার সামনে এগিয়ে গিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে তানহার গালে থাপ্পড় বসিয়ে দেয়। এভাবে দুই গালে পর পর 4টা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দে রেস্টুরেন্টের প্রত্যেকে অধীর, তানহা আর আদিবের দিকে তাকিয়ে থাকে। তানহা গালে হাত দিয়ে সবার দিকে এক পলক তাকিয়ে সেখানেই অজ্ঞান হয়ে সোফায় পড়ে যায়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেছে যে আদিব কিছু বুঝতে উঠতেই পারেনি। তখনই আদিব অধীরের কলার ধরে বলে, তোর এত বড় সাহস, আমার সামনে আমার বোনকে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিস? তোকে তো আমি। বলেই অধীরকে মারতে যাবে, তার আগেই অধীর আদিবের গালে পর পর 2টো থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, তোকে তো আমি দেখে নেব। তারপর অধীর তানহাকে কোলে তুলে নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। আদিব গালে হাত দিয়ে রাগে ফুঁসতে থাকে আর বলে, তোর তো কমন সেন্স বলতে কিছুই নাই সাইকোর বাচ্চা। তোর কাছে কখনোই আমি আমার বোনকে বিয়ে দিতে দেব না, দেখে নিস। এসব বলে আদিবও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। অধীর বাসায় এসে তানহাকে বেডে শুয়ে দেয়।
তারপর ফার্স্ট বক্স এনে ঔষধ লাগিয়ে দেয় তানহার গালে। থাপ্পড়ের কারণে গাল লাল হয়ে আরো ফুলে গেছে। তারপর অধীর আলতো করে তানহার দু গাল দু হাত দিয়ে স্লাইড করে বলে, হার্টবিট, তুই বুঝিস না কেন? অন্য কোনো ছেলেকে তোর কাছে দেখলে আমার সহ্য হয় না। আমি অন্য কোনো ছেলেকে তোর পাশে সহ্য করতে পারি না, হোক সেটা তোর ভাই বা যে কেউ। আমি অন্য কাউকে তোর পাশে সহ্য করতে পারি না হার্টবিট, আমার কষ্ট হয়। আমি চাই শুধু আমি তোকে দেখবো, মন ভরে দেখবো। অন্য কেউ কেন তোকে দেখবে, কেন তোর সাথে কথা বলবে? আমি যে এটা মেনে নিতে পারি না হার্টবিট। তুই কেন বুঝতে পারিস না? কবে বুঝবি তুই আমাকে বলতো? কবে বুঝবি? কাল রাতেও তুই আমাকে বুঝলি না, আমাকে দূরে সরিয়ে দিলি। আমি সারা রাত ঘুমাতে পারিনি সেজন্য। তুই কি বুঝিস না তোর থেকে দূরে থাকলে আমার কষ্ট হয়? তুই আমাকে দূরে সরিয়ে দিলে আমি কষ্ট পাই। কেন বুঝিস না তুই আমাকে? কেন? আমি তোকে খুব কষ্ট দেই তাই না? সেজন্যই তো তুই আমাকে বুঝতে চাস না। এই হাত দিয়ে কষ্ট দেই না তোকে? এই হাত দিয়ে। এটা বলে অধীর ওর হাত দিয়ে জোরে জোরে দেওয়ালে ঘুষি মারতে থাকে। দেওয়ালে ঘুষি মারতে মারতে অধীরের হাত দিয়ে রক্ত বের হতে থাকে। তারপর তানহার জ্ঞান ফিরে ও দেখতে পায় অধীর দেওয়ালে হাত দিয়ে ঘুষি মারছে আর ওর হাত দিয়ে রক্ত পড়ছে। তানহা উঠে অধীরের হাত ধরে আর বলে, কি করছেন কি? হাত দিয়ে রক্ত ঝরছে তো। অধীর চিৎকার করে বলে, ঝরুক রক্ত, ঝরুক, ঝরতে দে। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? এমন করছেন কেন? অধীর চেঁচিয়ে বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি আমি তোর জন্য। তুই কি সেটা বুঝতে পারিস না? বুঝতে পারিস না তুই আমি কতটা পাগল তোর জন্য? আমাকে কষ্ট দিয়ে কি তুই আনন্দ পাস? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তোর, তাই না? কেন এমন করিস তুই? বলে আরো অধীর দেওয়ালে ঘুষি মারে। তানহা যেয়ে অধীরের হাত শক্ত করে ধরে আর বলে, শান্ত হন আপনি, শান্ত হন। এমন করছেন কেন? হাত থেকে তো রক্ত ঝরছে আপনার। প্লিজ শান্ত হন আপনি। বসুন বসুন এখানে। বলে অধীরকে ধরে নিয়ে বিছানায় বসায়। অধীর একটু শান্ত হয়। তারপর তানহা ফার্স্ট বক্স এনে অধীরের হাত ব্যান্ডেজ করে দেয়। তারপর বলে, আপনি আজ এমন কেন করলেন? আদিব ভাইয়া তো আমার চাচাতো ভাই। উনি আমাকে ওনার ছোট বোনের চোখে দেখেন। ভাইয়া আমাকে রেস্টুরেন্টে ট্রিট দিতে নিয়ে গেছিল, কিন্তু আপনি কেন এত রেগে গেলেন তখন? কেন এমন করিস? তুই জানিস না তোর পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, সেটা তোর চাচাতো ভাই হোক বা অন্য কেউ। কিন্তু কেন সহ্য করতে পারেন না? উনি তো আমার নিজের ভাইয়ের মতো। অন্য কাউকে না হয় সহ্য করতে নাই পারলেন, তাই বলে আদিব ভাইয়াকে কেন সহ্য করতে পারবেন না? অধীর এবার রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে, আমি বলছি না তোর পাশে আমি কোনো ছেলেকে সহ্য করতে পারি না, সেটা তুই বুঝতে পারছিস না কেন? আর ওই ছেলের জন্য তোর এত দরদ কেন? ওইটা তো তোর নিজের ভাই না? তানহা বুঝতে পারে অধীরকে এখন বুঝালেও বুঝবে না, উল্টো রেগে যাবে। তাই তানহা আর কথা বাড়ায় না। ও অধীরকে বলে, আচ্ছা, আমি আর আদিব ভাইয়ের কাছে যাব না। খুশি তো আপনি? অধীর ছোট্ট করে বলে, হুম। তাহলে এখন দেখি লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ুন তো। দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাননি। এখন ঘুমান, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আসুন শুয়ে পড়ুন। অধীরও লক্ষ্মী ছেলের মতো এসে তানহার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তানহাও কিছু বলে না, অধীরের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সময় দেখা যায় অধীর ঘুমিয়ে পড়েছে। তারপর তানহা অধীরের মাথাটা নিচে একটা বালিশ দিয়ে ও অধীরের রুম থেকে চলে আসে। তানহার বাড়ি ফিরতে রাত হয়ে যায়। একটু আগে মির্জা বাড়ি থেকে ফিরেছে তানহা। ড্রাইভার নামিয়ে দিয়ে গিয়েছে। তানহা বাসায় এসে দেখে ড্রয়িং রুমে বসে আছে আব্বু আম্মু আর আদিব কিছু একটা নিয়ে আলোচনা করছে। দেখে মনে হচ্ছে সিরিয়াস কিছু নিয়ে আলোচনা হচ্ছে। তানহাকে দেখে ওর আব্বু বলেন, তোর জন্যই ওয়েট করছিলাম মা, আয় এখানে বস। তানহা যে ওর আব্বুর পাশে সোফায় বসে, তারপর বলে, আমার জন্য কেন ওয়েট করছিলে আব্বু? কোনো সিরিয়াস কিছু? আজকে রেস্টুরেন্ট কি হয়েছে আদিব আমাকে সব বলেছে। অধীরের আজকের এই আচরণ সামান্য কারণে এমন রেগে যাওয়া, এটা তো আজব বিষয়। সব শুনে তো মনে হলো অধীর অসুস্থ না, কিছু তো সমস্যা আছে ওর মধ্যে, না হলে কেউ সামান্য কারণে এমন করে।
আমার তো টেনশন হচ্ছে এখন তোকে নিয়ে। তোকে ওর কাছে বিয়ে দিলে যদি পরে ও তোর কোনো ক্ষতি করে তখন কি হবে? হ্যাঁ আব্বু, আমারও তাই মনে হয়। অধীর ভাইয়া সুস্থ না, কিছু তো সমস্যা আছে ওনার মাঝে। তারপর আগে কি কি করেছে অধীর সব খুলে বলে ওর বাবাকে। আব্বু, আমি অধীর ভাইয়াকে বিয়ে করতে চাই না। তুমি এই বিয়েটা ভেঙে দাও না প্লিজ। তানহা ঠিক বলেছে বড় চাচ্চু, তুমি এই বিয়েটা ভেঙে দাও। ওর কাছে বিয়ে দিলে আমাদের তানহা কখনোই সুখী হবে না। আদিব আর তানহার কথা শুনে মনোয়ার শিকদার টেনশনে পড়ে যান। উনি এখন কি করবেন? বিয়ের আর দুদিন বাকি, এখন কি করে বিয়ে ভেঙে দিবেন উনি? কি করে বা বিয়ে ভাঙার কথা ওনার শ্বশুর শাশুড়িকে বলবেন? অধীর তো ভালো ছেলে, কিন্তু এখন যা কিছু শুনছে অধীরের বিরুদ্ধে, এটা শুনে তো অধীরকে সুস্থ স্বাভাবিক মনে হচ্ছে না ওনার কাছে। কি করবেন উনি ভেবে পাচ্ছেন না। জেনে শুনে তো একটা অসুস্থ ছেলের কাছে উনি ওনার মেয়েকে বিয়ে দিতে পারবেন না। পরে যদি মেয়েটা সুখী না হয় তাহলে তো উনি নিজেও ভালো থাকতে পারবেন না। উনি ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, এখন আমরা কি করব অরুণা? তুমি তো সবটা শুনলে, তোমার কি মনে হয় কি করা উচিত এখন আমাদের? তানহার আব্বু, আপনি তো জানেন অধীর এমন না, কখনো এমন ছিল না, কিন্তু এখন ওর কি হলো? ও এমন আচরণ কেন করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এসব নিয়ে বাবা মা ভাইজানের সাথে আলোচনা করা উচিত, তারপর ওনারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই করব না হয়। ঠিক আছে অরুণা, তাহলে ওনাদের সাথে না হয় এ বিষয়ে আলোচনা করব। কালকে ওনাদের এখানে আসতে বলো। ঠিক আছে। আব্বু, আমার অনেক টায়ার্ড লাগছে, আমি যেয়ে ফ্রেশ হই। কথাটা বলে তানহা চলে যায় ওর রুমে। আচ্ছা বড় চাচ্চু, আমিও তাহলে বাসায় যাই, না হলে মা আবার টেনশন করবে। রাতের খাবার খেয়ে যাবি, তোর মাকে ফোন করে জানিয়ে দে। রাতে ফ্লাইটে দেশে ফিরেছে জনি আর জিসান। এসেই রায়ানকে খুঁজে বের করার জন্য লোক লাগিয়ে দিছে। কে এই রায়ানেরও পরিচয় এবার ওরা বের করেই ছাড়বে। ওদের সাথে ওর কি শত্রুতা সেটা জানার জন্য উদ্বিগ্ন হয়ে বসে আছে দুই ভাই। ওদের বাবা ভাইয়ের এত পাওয়ার থাকা সত্ত্বেও কিভাবে অল্প সময়ের মধ্যে দুজনকে মেরে ফেললো ওরা ভেবে পায় না। বলতেই হবে রায়ানের অনেক বেশি সাহস আছে বটে, তবে ওরাও কম যায় কিসে। অনেক বড় বড় ক্রাইম করেছে ওরা দুই ভাই। ওদের সাথে লাগতে আসা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। জান নিয়ে ফিরে যেতে পারবে না, মেরে রেখে দিবে। কিন্তু ওই রায়ানের প্রতি এবার ওরা অনেক রেগে আছে। যতক্ষণ না রায়ানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারছে ততক্ষণ ওরা শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারছে না। তাই তো দেশে এসেই রায়ানের পরিচয় খুঁজতে লেগে গেছে। রায়ানকে মারার আগে ওরা জানতে চায় রায়ানের ওদের সাথে আসলে কি নিয়ে শত্রুতা, আর কে ওই রায়ান, কিভাবে এই মাফিয়ার লিডার হলো, সব জানতে চায় ওরা। তারপর রায়ানকে ধরে এনে দুনিয়া থেকে সরিয়ে দিবে একেবারে খাল্লাস বলে হাসতে থাকে জনি আর জিসান। তানহা আজকে কলেজে এসেছে, কিন্তু এসে ও শান্তি পাচ্ছে না, ওর টেনশন হচ্ছে। বিয়েটা কি আদৌ ভাঙতে পারবে ওর আব্বু? ওর নানা ভাই নানু ওনারা কি বিয়েটা ভেঙে দিবেন নাকি কি করবেন? ওনারা কি সিদ্ধান্ত নেবেন? আর অধীর তো ওকে পাগলের মতো ভালোবাসে। অধীর কি বিয়েটা ভাঙতে রাজি হবে? বিয়ে ভাঙার কথা শুনে অধীর কেমন রিয়েক্ট করবে? নাকি বিয়ে ভাঙার কথা শুনে অধীর বড় সড়ো কোনো ঝামেলা বাঁধিয়ে দেবে? তাহমিনা ক্লাসে ঢুকে ব্যাগ রেখে তানহার পিঠে চাপড় মেরে বলে, কি রে তানহা, কি এত ভাবছিস? তোকে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে টেনশনে আছিস। তাহমিনার কথা শুনে তানহা ওর দিকে তাকায় আর বলে, অনেক টেনশনে আছি দোস্ত। কি হয়েছে? কি নিয়ে এত টেনশন করছিস বল তো? আমি আব্বুকে বলেছি আমার আর অধীর ভাইয়ের বিয়েটা ভেঙে দিতে, তাই আজ নানা ভাই আসবে আমাদের বাসায়। ওনাদের সাথে আলোচনা করে সবাই কিছু একটা সিদ্ধান্ত নেবে। তাহমিনা অবাক হয়ে বলে, তুই এসব কি বলছিস তানহা? বিয়ে ভেঙে দিবি কেন? তুই না অধীর ভাইয়াকে ভালোবাসিস? হ্যাঁ, আমি ওনাকে ভালোবাসি, কিন্তু কিন্তু কি?
আমি ওনাকে ভালোবাসি, উনিও আমাকে অনেক ভালোবাসেন, কিন্তু ওনার আচরণ আজকাল কেমন যেন অযথা রেগে যান। সব কিছু খুলে বলে তাহমিনাকে। সব কিছু শুনে তাহমিনা বলে, দেখ তানহা, উনি তোকে নিয়ে অনেক পসেসিভ, তাই উনি তোকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না। তাই বলে বিয়ে ভেঙে দিবি? তুই ভালো করে ভেবে দেখ, এখন যদি বিয়ে ভেঙে দিস তাহলে উনি আরো রেগে গিয়ে না জানি কি করে বসেন কে জানে। আমিও সেটা নিয়ে ভয় পাচ্ছি রে। বিয়ে ভাঙার কথা শুনে উনি কি রিয়াক্ট করবেন কে জানে। আমার খুব টেনশন হচ্ছে, কোনো বড় ঝড় আসতে চলেছে না তো সামনে? আমি বলি কি তানহা, তুই বিয়েটা ভেঙে দিতে মানা করে দে আঙ্কেল আন্টিকে। আর আমার মনে হয় বিয়ের পর উনি তোর সাথে আর এমন করবেন না। তখন তো তুই ওনার সাথেই থাকবি, কোনো ছেলেও তোর কাছে আসবে না বা তোর কোনো ভুলও উনি খুঁজে পাবেন না। তাই তোকে মারারও কোনো চান্স নেই। আর তোদের বিয়ের পর তুই ওনাকে ভালোবেসে বুঝাবি যে উনি যে এমন আচরণ করেন এগুলো ঠিক না, তাহলে হয়তো উনিও বুঝতে পারবেন। তুই ঠিক বলেছিস তহমিনা, এগুলো আগে কেন আমার মাথায় আসেনি। আমি তাহলে এক্ষুনি বাসায় যেয়ে সবাইকে এটা বুঝিয়ে বলি। তুই থাক, আজকে আমি আর ক্লাস করব না, আমি বাসায় গেলাম। পড়াটা আমাকে দিয়ে দিস কল করে। তারপর তানহা দৌড়ে বেরিয়ে যায় বাড়ির উদ্দেশ্যে। রায়ান আমার জন্মের শত্রু, তোকে আমি দেখে নেব। তুই আমাকে সরিয়ে আমার জায়গা দখল করে নিয়েছিস, আমি তোকে ছাড়বো না। খুব শখ না তোর মাফিয়াদের লিডার হবার? এবার তোর সময় চলে এসেছে উপরে যাওয়ার। প্রস্তুত হ ওপারে যাওয়ার জন্য। এবার তোকে উপরে পাঠিয়ে ছাড়বো, হয় তুই থাকবি না হলে আমি। তুই উপরে না গেলে তো আমি আমার জায়গা ফিরে পাবো না। কথাগুলো চিৎকার করে বলে রাজ। বস, আপনি শান্ত হন, এই নেন পানি খেয়ে শান্ত হন। বলে পানির গ্লাসটা রাজের দিকে এগিয়ে দেয় সুফি। রাজ চিৎকার করে বলে, আমি শান্ত হতে পারছি না সুফি, তুই আমাকে পানি খেয়ে শান্ত হতে বলছিস? যতক্ষণ আমি ওই রায়ানকে মারতে পারছি আমি শান্ত হতে পারছি না। তারপর পানির গ্লাসটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয়। গ্লাস ভাঙার শব্দে কেঁপে ওঠে সুফি। ওর বস আজ অনেক রেগে আছে। এতদিন ধরে অনেক চেষ্টা করেও ওর বস রায়ানের কিছুই করতে পারছে না। অনেকবার হামলা করেছে রায়ানের উপর, কিন্তু কেউই রায়ানের কিছুই করতে পারেনি। উল্টো রায়ান ওদের লোকদের মেরে অ্যাম্বুলেন্সে করে ওদের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার হুমকিও দিয়েছে যেন নেক্সট টাইম এমন না করে তাহলে ও ওর বসকে ও ওদের মতো অবস্থা করবে। তাই তো ওর বস এত রেগে গেছে। বস, আপনি এত উত্তেজিত হবেন না, তার থেকে বরং কোনো বড় প্ল্যান বানান। রায়ানকে কিভাবে একেবারে উপরে পাঠাবেন। শুনেছি কিছুদিন ধরে রায়ানের খবর করছিল কিছু লোক, রায়ানের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছিল সবার থেকে। আপনি কি ওদের সাথে একবার যোগাযোগ করে দেখবেন বস? রাজ দাঁতে দাঁত চেপে বলে, আমি ওদের সাথে যোগাযোগ করে কি করব? আমিও রায়ানকে খুঁজতে যাব নাকি গাধার বাচ্চা? না বস, আপনি ওদের সাথে কথা বলে দেখবেন ওরা কারা, কেনই বা রায়ানের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছে। যদি ওরা রায়ানের শত্রু হয় তাহলে তো ওরা আপনার বন্ধু। শত্রুর শত্রু তো বন্ধুই হয়, তাই না বস? তুই তো ঠিক বলছিস সুফি, এতদিনে একটা মনে ধরার মতো কথা বলেছিস। আচ্ছা, যারা রায়ানের খোঁজ খবর নিচ্ছে তুই ওদের সাথে যোগাযোগ কর, তারপর বলবি আমার সাথে দেখা করতে। ঠিক আছে বস, আমি এক্ষুনি যাচ্ছি। তানহা বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু আর নানু ভাইয়ের কথা বলা শেষ, ওনারা চলে যাচ্ছেন। তাই তানহা আর কিছু বলতে পারেনি। ওনাদের রাতে তানহা শুয়ে শুয়ে ভাবছে, এবার কি হবে? বিয়েটা ভেঙে যাবে নাকি ভেঙে গেছে? আব্বু আম্মু তো কিছুই বলল না, আমিও ওনাদের কিছু জিজ্ঞেস করতে পারলাম না। আচ্ছা, যদি বিয়েটা ভেঙে যায় তাহলে অধীর ভাইয়ের কোনো খবর নেই কেন? উনি কোথায়? উনি কিছু বললেন না কেন বিয়ে ভাঙা নিয়ে? উনি তো শান্ত থাকার মানুষ না, তাহলে উনি এখনো এত শান্ত আছেন কি করে? তখনই তানহা খেয়াল করে অধীর ওর সামনে দাঁড়িয়ে আছে। অধীরের চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো উস্কো শুষ্কো হয়ে আছে, দেখে মনে হচ্ছে নেশা করে আছে। তানহা অধীরকে দেখে ভয় পেয়ে যায়। অধীর এখানে কখন আসলো? ও ভয়ে ভয়ে অধীরকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? আপনার চোখগুলো এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে আপনার? অধীর কিছু বলে না, শুধু তানহার দিকে তাকিয়ে থাকে। তানহা আবারও অধীরকে জিজ্ঞাসা করে, কি হলো? কিছু বলছেন না যে? কি হয়েছে আপনার বলুন।
এবার অধীর ধীরে ধীরে তানহার দিকে এগিয়ে যায়। তানহা ভয়ে ভয়ে পেছাতে থাকে। অধীর তানহার কাছে এগিয়ে যায় আর তানহা পেছাতে পেছাতে দেওয়ালের সঙ্গে লেগে যায়। পেছনে সরার আর একটুকু জায়গা নেই। অধীর তানহার একেবারে কাছাকাছি যেয়ে তানহার কপাল থেকে চুল সরিয়ে দেয়। তারপর এক আঙ্গুল দিয়ে তানহার গালে স্পর্শ করে। তানহা কেঁপে উঠে অধীরের স্পর্শে। ও তো ভয় পাচ্ছে অধীরের এমন আচরণে। ও বুঝতে পারছে না অধীর এমন কেন করছে। অধীর তানহার কপালে একটা চুমু দেয়। তানহা কেঁপে ওঠে। ওর বুক ধুক ধুক করতে থাকে। তারপর অধীর আবার তানহার গালে চুমু দেয়। এতে তানহার সারা শরীর কাঁপতে থাকে। এরপর অধীর তানহার ঠোঁটে কিস করতে যায়। তখন তানহা অধীরকে বাধা দেয় আর ও একটু সরে যায় অধীরের কাছ থেকে। অধীর আবারও এগিয়ে যায় তানহার কাছে। তানহার ঠোঁটের দিকে এগিয়ে যায়। যখনই তানহার ঠোঁটে কিস করতে যাবে তখন তানহা অধীরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর বলে, আপনি কি মদ খেয়ে এসেছেন? আপনার মুখ থেকে মদের গন্ধ আসছে কেন? তানহা অধীরকে ধাক্কা দেওয়ায় এবার অধীরের রাগ উঠে যায়। অধীর তানহাকে টেনে আনে ওর কাছে আর শক্ত করে ধরে তানহার দুই বাহু। এতে তানহা অনেক ব্যথা পায়। অধীর দাঁতে দাঁত চেপে বলে, মদের গন্ধ পাচ্ছিস তাই না? হ্যাঁ, আমি মদ খেয়েছি। কেন মদ খেয়েছি জানিস না? তোর জন্যই তো খেয়েছি। তুই বিয়ে ভেঙে দিতে বলেছিস তাই না? আমি তোকে মারি তাই না? তোর সাথে খারাপ বিহেভ করি। তোর যখন আমার খারাপ বিহেভ সহ্য হচ্ছে না, তাই তো এখন আসলাম তোকে আদর করতে, যেন এইটা তোর পছন্দ হয়। কিন্তু আদরও তো তোর সহ্য হচ্ছে না, ঠিক মতো আদরও করতে দিচ্ছিস না। আয় আবারও আদর করি। আদর তোর ভালো লাগবে, তাহলে আর বলতে পারবি না আমি তোকে মারি, তোর সাথে খারাপ বিহেভ করি। আয় আদর করি তোকে, আর মারবো না তোকে। এখন থেকে তোকে শুধু আদর করব। বলে আবারও তানহাকে কিস করতে যায়। তখনই তানহা ঠাস করে অধীরের গালে থাপ্পড় মেরে দেয়। অধীর টাল সামলাতে না পেরে বেডে পড়ে যায়। অধীর এবার আরো রেগে যায়। ডলতে ডলতে বেড থেকে উঠে বসে। তারপর তানহার কাছে আসে আর বলে, তোর এত বড় সাহস আমাকে থাপ্পড় মারিস, আমাকে মারিস। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে তাই না? বলে তানহার চুলের মুঠি ধরে। তারপর তানহার গালে গায়ের সমস্ত শক্তি দিয়ে থাপ্পড় মারে আর বলতে থাকে, আমি মারলেও সমস্যা, আদর করলেও তোর সমস্যা। তোকে আমি কি করব বলতো? কি করব? কি করব? বলে তানহার অন্য গালে আরেকটা থাপ্পড় মারে। টাল সামলাতে না পেরে তানহা যে একটা চেয়ারের উপরে পড়ে। এতে চেয়ারের কোণা লেগে তানহার কপাল কেটে যায়। অধীর আবারও তানহার চুলের মুঠি ধরে তানহাকে দাঁড় করায়। তারপর তানহার গালে আবারও থাপ্পড় মারে। তানহার সহ্য করতে না পেরে কান্না করে দেয়। তানহার কপাল দিয়ে রক্ত ঝরে পড়ে। সেদিকে অধীরের কোনো খেয়ালই নেই। ও এখনো তানহার চুলের মুঠি ধরে রেখেছে আর তানহাকে বকে যাচ্ছে। তানহার কান্না করতে করতে ভয়ে ব্যথায় হঠাৎ জ্ঞান হারায় আর পড়ে যেতে নেয়। তখনই অধীর তানহাকে ধরে নেয়। তানহা অধীরের কোলে ঢলে পড়ে। অধীর তানহাকে কোলে তুলে নেয় আর তানহাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। অধীর তানহাকে ওর গাড়ির পেছনের সিটে বসিয়ে দেয়। তারপর নিজে গাড়ির ড্রাইভিং সিটে এসে গাড়ি ড্রাইভ করতে থাকে। অধীর তানহাকে ওর বাড়িতে নিয়ে আসে। এসে তানহাকে বেডে শুয়ে দেয়। তারপর তানহার দিকে তাকায়, দেখে তানহার কপাল কেটে গেছে। কপাল দিয়ে রক্ত ঝরতে ঝরতে অল্প শুকিয়ে গেছে এতক্ষণে। অধীর তানহার কাটা জায়গায় হাত বুলায় আর বলতে থাকে, তুই কেন এমন করিস তানহা? কেন তোকে কষ্ট দিতে আমায় বাধ্য করিস বলতো? তুই কেন বিয়েটা ভেঙে দিতে বললি? কেন? আমি কি খুব খারাপ যে তুই বিয়েটা ভেঙে দিতে বললি? আমি তোকে কতটা ভালোবাসি তুই কি বুঝিস না? আমি তোর সাথে কাউকে সহ্য করতে পারি না, তাই তো তোর সাথে এমন করি। আমি তো তোকে হারানোর ভয় পাই। তোকে যদি কেউ আমার থেকে কেড়ে নেয়, এটাই তো আমি ভয় পাই। তানহা, তুই বুঝিস না কেন? আমি তোকে হারাতে চাই না তানহা। তাহলে আমি খুব একা হয়ে যাব, খুব একা হয়ে যাব রে।
অধীর আরও কিছুক্ষণ নিজের মতো বিড়বিড় করে উঠে যায় ফার্স্ট এড বক্স আনতে। তারপর তানহার কপালে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করা শেষ হলে অধীর চলে যায় ওর দিদুন দাদাইয়ের রুমে, যেই ওনাদের ডাকতে থাকে। আনোয়ারা বেগম দরজা খুলে দেন আর অধীরকে বলেন, এত রাতে কেন ডাকছিস, কি হয়েছে? অধীর ওর দিদুনকে বলে, তোমরা দুজন এক্ষুনি আমার রুমে আসো, আমি এখন বিয়ে করব। অধীরের কথা শুনে আনোয়ারা বেগম তো অবাক। এ ছেলে বলে কি, এখন নাকি বিয়ে করবে? পাগল টাগল হয়ে গেল নাকি? নাকি ও মজা করছে? তাছাড়া ও বিয়ে করবে কাকে? আজকেই তো ওর আর তানহার বিয়ে ভেঙে গেল, তাহলে ও এখন কাকে বিয়ে করবে? বিয়ের শখে কি ও পাগল হয়ে গেল নাকি? মনোরা বেগম অবাক হয়ে অধীরকে বলেন, কি বলছিস দাদু ভাই, তুই এখন বিয়ে করবি মানে? তুই কি কিছু খেয়ে এলি নাকি? মাথা খারাপ হলো নাকি তোর? হ্যাঁ, যা যে শুয়ে পড়, ঘুমালে সব কিছু ঠিক হয়ে যাবে। বললাম তো আমি এখন বিয়ে করব। তোমরা কি আসবে আমার রুমে, নাকি আমি একা একাই বিয়ে করে নেব? তখনই মন্নাফ মির্জা আসেন আর বলেন, তুই বিয়ে করবি মানে? এত রাতে কিসের বিয়ে? তোকে কি ভূতে ধরেছে? আর কাকে বা বিয়ে করবি? তোর বিয়ে তো ভেঙে গেছে, তুই কি মজা করছিস নাকি? যা তো, যে ঘুমা। এত রাতে তোর এসব ঢং আমাদের ভালো লাগছে না, আমরা ঘুমাবো, তুইও যে ঘুমিয়ে পড়। আমি তোমাদের সাথে এত কথা বাড়াতে চাচ্ছি না। আর হ্যাঁ, আমি কোনো মজা করছি না, আমারও এখন মজা করার মুড নেই। তোমরা কি এখন আসবে নাকি না সেটা তোমাদের ব্যাপার। আমি গেলাম বিয়ে করতে। বলে অধীর চলে যায় ওর রুমের দিকে। মনোরা বেগম আর মন্নাফ মির্জা তো অবাক হয়ে ভাবছেন, এই ছেলে এসব কি বলে গেল? সত্যিই কি ও বিয়ে করেছে নাকি? ও তো যা বলে তাই করে, তাহলে নিশ্চয়ই ও এখন আমাদের সাথে মজা করছে না, সত্যিই মনে হয় বিয়ে করছে। মন্নাফ মির্জা মনোরা বেগমকে বলেন, চলো তো যে দেখি ও কি আসলে বিয়ে করেছে নাকি। তারপর ওনারা দুজনও চলে যায় অধীরের রুমের দিকে। অধীর, রিশান আর কাজী সাহেব তানহার দিকে তাকিয়ে আছে আর অপেক্ষা করছে তানহার জ্ঞান ফেরার। অধীর রিশানকে কল করে বলে দিয়েছিল যেন কাজী নিয়ে চলে আসে ওর বাড়িতে, ও এখন বিয়ে করবে। অধীরের কথা শুনে রিশান তো অবাক, এত রাতে অধীর বিয়ে করবে কেন? পাগল টাগল হলো নাকি? আর এত রাতে কাজী কোথায় পাবে? রিশান এ কথা অধীরকে বলতে অধীর রেগে যায় আর দাঁতে দাঁত চেপে বলে, কাজীকে কাজীর বাড়িতে গেলেই পেয়ে যাবে। এখনই কাজী নিয়ে সোজা আমার বাসায় চলে আয়, না হলে তোর চাকরিটা থাকবে না। বেচারা রিশান পড়ে যায় বিপদে। এ কেমন বস, ওর সামান্য কারণে চাকরি হারানোর হুমকি দেয়। বেচারা রিশান চাকরি বাঁচাতে রাতেই চলে যায় কাজীর বাসায়, যে কাজীকে কোনো রকমে বেশি টাকা দিবে বলে অনেক কষ্টে রাজি করিয়ে নিয়ে আসে। না হলে ওর বস যা বলবে তাই হবে, বেচারাকে চাকরি হারাতে হবে। কিছুক্ষণ পর তানহার জ্ঞান ফিরে। তানহা চোখ মেলে তাকায় আর দেখে ওর দিকে 3 জোড়া চোখ চেয়ে আছে, যেন এতক্ষণ ওর চোখ খোলার অপেক্ষায় ছিল। তানহা সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিব্রত ফিল করে। আস্তে আস্তে উঠে বসে, কপালে ব্যথা অনুভব করে। কপালে হাত দিয়ে বুঝতে পারে ব্যান্ডেজ করা। তখনই ওর মনে পড়ে যায় কি হয়েছিল ওর সাথে, অধীর ওর সাথে কি করেছিল। তানহার গলা শুকিয়ে যায় সেগুলো ভেবে। তারপর কপালে হাত রেখে সবার দিকে আবারও তাকায় আর ভাবতে থাকে এখানে কি হচ্ছে। অধীর বাদে এই দুজন লোক কে, আর ওর দিকে কেন সবাই এভাবে তাকিয়ে আছে? অধীর তানহাকে বলে,